আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আদিল শান্ত দৃষ্টি ফেলে এক পলক দেখে নেয় আফরাকে। তারপর দুর্বোধ্য হেসে নিজের সিক্রেট কেবিনে ঢুকে পড়ে। আফরা আগের দিনের মতোই বাঁধা খোপাটা খুলে দেয়। আজ মনটা বেশ ফুরফুরে লাগছে। কিছুটা হেলতে দুলতেই অফিস থেকে বের হয়। হাঁটতে হাঁটতে আবার খোপা বেঁধে রিক্সা ডেকে বসে পড়ে। উদ্দেশ্য হসপিটাল। এবার একটু আরেকজনের ভেতরটা নাড়িয়ে দেওয়া যাক। ধরণীতে সবে সন্ধে নেমেছে। সূর্যটা রক্তিম রঙে রাঙা হয়ে বিদায় নিয়েছে কিছুক্ষণ হলো। তবে ঘুটঘুটে অন্ধকার এখনো রাজ করতে পারেনি। রিকশাওয়ালাটা একটু পর পর পেছনে ঘুরছে। আফরার সেদিকে দৃষ্টি নেই। সে প্রকৃতি দেখতে ব্যস্ত। হুট করে রিকশাওয়ালা বলল, আপা হাসপাতালে কেন যাইতাছেন? হসপিটালে মানুষ কেন যায় মামা? রিকশাওয়ালা ইতস্তত ভঙ্গিমায় হাসল। আফরা হাসিটা দেখলো তাকিয়ে। কি স্বচ্ছ হাসি। নেই কোনো জটিলতা কুটিলতা, নেই কোনো আর্ট। পান খাওয়া লাল দাঁতগুলো কেমন অবলীলায় বের করে হাসছে। তাকে কেমন দেখা যাচ্ছে সেটা ফ্যাক্ট না, হাসিতে যে আনন্দ ঝরে পড়ছে সেটাই মুখ্য। রিকশাওয়ালা আমতা আমতা করে বলল, না মানে হাসপাতালে মানুষ সাইজা যায় নাহি? আফরা হেসে উঠল। সে সেজেছে, নিজেকে একটু দেখে নিল। সাদা থ্রি পিস, গলায় ছোট্ট স্কার্ফ, কানে দুল, ঠোঁটে একটু লিপস্টিক। এই তো, তাকে কি একটু বেশি সুন্দর লাগছে নাকি? হেসেই বলল, কেন মামা, হসপিটালে মানুষ সেজে যেতে পারে না? হাসপাতালে গেলে তো কান্দে। আহে আপা, কত মানুষের আহাজারি। আমি তো মামা অন্যদের কান্না দেখতেই যাচ্ছি। মাঝে মাঝে মনের মধ্যে কেমন আনন্দের ঢোল বাজে অন্যের কান্না দেখে। আর এই রূপ দিয়ে কি হবে মামা, যদি না মানুষ তা দেখে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। রিকশা থেমে যায়। আফরা হেসে নেমে পড়ে। 5 টাকা ভাড়া বেশি দিয়ে হাঁটতে শুরু করে। রিকশাওয়ালা মামা অবাক চোখে মেয়েটির হাঁটা দেখে। এ কেমন মেয়ে! মানুষের কান্না দেখে যার হাসি পায়, আনন্দ পায়। বহুত মানুষ সে জীবনে দেখেছে, এই মেয়ের মতো আর দেখেনি। কত বিচিত্র মানুষ, কত বিচিত্র তার ভাবনা। রিকশাওয়ালা আবার ছুটে চলে নতুন যাত্রীর খোঁজে। রাত যতক্ষণ না গভীর হয় ততক্ষণ ছুটিয়ে চলবে যাত্রীর খোঁজে। হসপিটালের ভেতর ঢুকে আফরা ফোন বের করে। মেসেজ অপশনে ঢুকে কেবিন নাম্বার দেখে নেয়। হাতের ব্যাগটা শক্ত করে ধরে পা চালিয়ে হাঁটা ধরে। নিজ চোখে না দেখা পর্যন্ত শান্তি লাগবে না। মন জোড়াবে কেমন করে? নিজের কেবিনে শুয়ে শুয়ে ফোন টিপছে আরাফ। বাম হাত গেছে তো কি হয়েছে, ডান হাত আছে, দিব্যি ফোন ধরে রাখা যায়। কেবিনের দরজা খোলার শব্দ শুনে তাড়াহুড়ো করে ফোনটা রেখে দেয়। আফরাকে দেখে বিস্মিত হয়ে যায়। আফরা মুচকি হেসে টুল টেনে বসে। হাসি ধরে রেখে বলে, বেশ অবাক হয়েছেন দেখছি। তুমি এখানে? দেখতে এলাম, পরিচিত তো, সে যেভাবেই হোক, খারাপ কিংবা ভালো, তো এক্সপেরিয়েন্স কেমন? এমনভাবে বলছো যেন বেশ মজা পেয়েছো। আর আমি কেন এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম? মজা নিচ্ছ? কি যে বলেন, মজা নিব কেন? তবে আপনার এই অবস্থা দেখে আমার একটা কথা খুব মনে পড়ছে। কি কথা? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। রক্তিম চোখে তাকায় আরাফ, যেন চোখ দিয়ে ধ্বংস করে দিবে সব। আফরা গা জ্বালানো হাসি ফেরত দিয়ে বলে ওঠে, এই হাতটা দিয়েই তো কোনো মেয়ের সম্ভ্রমে থবাত বসিয়েছিলেন, কিন্তু আফসোস, দেখুন পরিণতি। হেসে কেবিন থেকে বের হয়ে যায় আফরা। আরাফ চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করে। রহস্যগুলো কেমন গুহা থেকে বের হচ্ছে। মেয়েটার এসব বলার কারণ কি? কেন বলল? মেয়েটা কি জানে জড়িত রয়েছে, নাকি তাকে তার পাপের দৃশ্য মনে করিয়ে দিল শুধু? রাত 1টা কি 1:30 বাজে। ঘড়ি দেখা হয়নি, তাই ঠিকঠাক বলতে পারবে না। ভীষণ ব্যস্ত আফরা। নিরিবিলি এই জায়গাটায় থাকার ব্যবস্থা সে নিজে করেছিল, কোলাহল থেকে দূরে। পেছনের কয়েক মাইলে আর কোনো বাড়ি নেই, যা আছে ঘন জঙ্গল আর সরু রাস্তা। সামনে যদিও 2-3টা বাড়ি চোখে পড়ে, বড়ই নিম্নবিত্ত। নিজেদের মতোই থাকতে ভালোবাসে তারা। না কখনো অন্যের বাড়ি ঘুরতে যায়, না কখনো অন্যকে নিয়ে সমালোচনা আসর বসায়। অনেকটা দিন খুঁজে খুঁজে বাড়িটা পেয়েছে আফরা। এর জন্য অবশ্যই তাকে প্রথম 3 মাস দ্বিগুণ টাকা ভাড়া দিতে হয়েছে। তবে না করেনি। এরকম সুযোগ কে হাতছাড়া করতে চায়? বাড়ির সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। ব্যস্ত হাতে বোনের জিনিসপত্র গোছাচ্ছে সে। বোনকে রেডি করিয়ে হুইল চেয়ারে বসিয়ে দেয়। বাড়ির দরজায় তালা ঝুলিয়ে ছুটে যায় গাড়ির কাছে। একাই বোনকে গাড়িতে বসিয়ে নিজেও চেপে বসে।
বাড়িওয়ালা অবশ্যই মেয়ের শরীরে জোর দেখে অবাক হয়েছে, তবে প্রশ্ন করেনি। দ্বিগুণ ভাড়া দিয়েছে যে, শর্ত ছিল কোনোরূপ প্রশ্ন করা যাবে না। টাকা লোভে সে মেনেও নিয়েছে, তার প্রশ্ন করে লাভ কি? গাড়ি এসে থামে নামবিহীন এক রাস্তায়। যাত্রীর ইঙ্গিতে ড্রাইভার গাড়ি থামিয়েছে। আফরা নেমে দাঁড়ায়, বোনকে নামিয়ে ভাড়া পরিশোধ করে দাঁড়িয়ে থাকে। গাড়ির আলো যখন আর চোখে বাজে না, তখন আফরা হাঁটা ধরে। গন্তব্যের বহু মাইল আগে সে নেমেছে। বোনকে এমন জায়গায় লুকিয়ে সে রাখবে, তাকে ছাড়া কাকপক্ষীও যেন টের না পায়। সময় পেরিয়ে 3টেতে ঠেকে। আফরা তখনও হাঁটছে, কোনো রকম ক্লান্তি তার চোখে মুখে নেই, বরং আলো আঁধারিয়ে এই পরিবেশে প্রকৃতির হাওয়া গায়ে মাখতে মাখতে বোনের সাথে নানান কথার ঝুলি সাজিয়েছে। আফরা চলছে গ্রামের এক সরু পথের ধার ঘেঁষে। এবড়ো থেবড়ো রাস্তায় সতর্ক দৃষ্টি ফেলে এগোচ্ছে। হঠাৎ করে কারো অবয়ব টের পায় আফরা। ঘাবড়ে যায় না সে, বরং মুচকি হাসি ঝুলিয়ে বলে ওঠে, কিরে, ঘুমাসনি মনে হয়? ঘুমানো যায় বুঝি? আমি থাকলে দিব্যি ঘুমাতাম। আফরার কথায় অবয়বটি হেসে ওঠে। রাতের গভীরে হাসিটাও একসময় ছন্দ মিলিয়ে অন্ধকারে মিশে যায়। বলে ওঠে, আমি যে ঘুমোতে পারি না, ঘুমোলে চোখের সামনে দৃশ্যগুলো ভেসে ওঠে। কেউ আমায় বলে, ঘুমাস না মীরা, ঘুমাস না। তুই ঘুমালে আমার হাহাকার শুনবে কে? তুই ঘুমালে কার কাছে মনের কথা বলবো, কার কাছে যন্ত্রণা শেয়ার করব? তুই ঘুমালে আমার ভয় লাগে, অন্ধকারে বড্ড ভয় লাগে। মাটির নিচে খুব অন্ধকার রে, একটু আলো নিয়ে আয় না। তাই তো দেখিস না, সবটা সময় আলো জ্বালিয়ে রাখি। মীরার কথা শুনে আফরার চোখ কেমন ছলছল করে ওঠে। জল ভর্তি চোখ নিয়ে সে অদূরের ওই আবছা বাড়িটা দেখতে পায়। আলো জ্বলছে হারিকেনের। ছোট প্রদীপের ছটাটা কেমন নিজ উদ্যোগে তার ক্ষমতা অনুযায়ী আলো দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে আফরা মীরার দিকে তাকায়। আবছা আলোয় মেয়েটা জল ভরা চোখের আকুতি টের পায়। হাত আঁকড়ে ধরে ভরসা দেয়। মেয়েটার সাথে বন্ধুত্বের সময়সীমা 3 বছর। বোন বাদে এই ধরনীতে এই মেয়েটাই তার সঙ্গী। আর এই মেয়েটার তো সে ছাড়া কেউ নেই। নরম সুরে বলল, বোকারা নিজেদের দুর্বলতা প্রকাশ করে, বুদ্ধিমানরা তো ভেতরের সত্তাটাকে রাতের অন্ধকারের মতোই ধরণীতে বিলিয়ে দেয়। মানুষ দেখতে পায়, অনুভব করতে পারে, কিন্তু ধরতে পারে না, ছুতে পারে না। নীরবতা নেমে আসে। শুধু দীর্ঘশ্বাসের শব্দটা কর্ণকুহরে পৌঁছে মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। চলতে চলতে আফরা এসে দাঁড়ায় হেরিকেন জ্বালানো সেই জায়গাটায়। কি সুন্দর লাগছে। বড়লোকের কোনো দোলাল দুলালি দেখলে হয়তো বলেই বসবে, ওয়াও, আউটস্ট্যান্ডিং। আমার জীবনে এমন জায়গা প্রথম দেখলাম। অথচ গরিবের শেষ সম্বল এইটুকু জমি। আফরা কিছুক্ষণ ফুল দিয়ে সাজানো গোছানো কবরটার দিকে তাকিয়ে রয়। বাম পাশটায় কেমন চিনচিনে ব্যথা টের পায়, যেন নিজের কোনো এক অতীতকে মনে করিয়ে দিচ্ছে। কবর থেকে চোখ ফিরিয়ে নিয়ে বোনের দিকে তাকায় সে। অথয়ের দৃষ্টিও কবরে। হেসে বাড়ির ভেতর ঢুকে পড়ে। 2টো রুম নিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে। সবকিছু কেমন নিপুণ হাতে সাজানো। মীরা আফরার পাশে বসে বলে ওঠে, কিছুক্ষণের মধ্যেই মেয়েটা চলে আসবে। তবে অচেনা মেয়ের উপর বোনকে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? অচেনা কেন বলছিস? 3 দিনের পরিচয় আমাদের মতোই এতিম ভিক্ষা করে খেত, অনেকের বাজে কথা শুনতো। আমি সুযোগ দিয়েছি, মাসে মাসে এক্সট্রা টাকাও পাবে। এখন সেই যদি হেলায় আমার দেয়ার সুযোগটা হারায়, আমার তো দায় থাকবে না। আফরার এমন কথায় কিছুটা হলেও ভড়কে যায় মীরা। এই মেয়েটা যে হঠাৎ হঠাৎ কি হয় সে বুঝতে পারে না। এই মনে হয় প্রচণ্ড ভীতু, আবার মনে হয় মেয়েটার মতো সাহসী আর দুটো নেই। এক সময় বোকা মনে হয়, তো আরেক সময় চালাকের রাজাকেও হারিয়ে দিতে সক্ষম মনে হয়। আবার কখনো সহজ সরল ঘর কোনো মেয়ে, তো আবার কখনো হয়ে ওঠে রহস্যময়ী। একজনের আর কত রূপ দেখবে সে? আরও কি রূপ রয়েছে? কথাটা ভাবতে ভাবতে আফরা বলল, আমার এক রূপেই সবাই নিজ স্বার্থে বাঁচে, আমিও আমার স্বার্থেই বাঁচি। এখন যদি কেউ আমার স্বার্থে আমার ভালোবাসার মানুষটার গায়ে থাবা বসায়, আঁচড় কাটে, আমার ছেড়ে কথা বলা উচিত? একদম গলাটা আলাদা করে দিব না? সর্বাঙ্গ কেঁপে উঠে মীরার। মেয়েটার কথা শুনেই কেমন ভয় লাগছে। আফরা মীরার দিকে তাকিয়ে হাসে। আর কোনো কথাই হয় না। বোনের ঘুমানোর ব্যবস্থা করতে করতেই উপস্থিত হয় 15 বছরের এক কিশোরী। পরনে সাদামাটা সালোয়ার কামিজ। এসে একগাল হাসে। আফরা তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করে। না, তেমন কোনো ভয় নেই মেয়ের থেকে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, কয়েকদিনের মধ্যেই তোমার ভালো লাগা মন বসানোর জন্য সরঞ্জাম চলে আসবে আখি। তুমি শুধু আমার বোনের দিকে খেয়াল রেখো।
এতটুকু অযত্ন কিন্তু আমি বরদাস্ত করব না। আপনি কোনো চিন্তা করবেন না আপু, আমি একটু অযত্ন করব না। আপনি আমারে নয়া জীবন দিচ্ছেন, বিনিময়ে আমি এটুকু করতেই পারব না। বাড়ি থেকে বের হওয়া নিষেধ, কিন্তু হঠাৎ করে কেউ আসলে যেন টেরেই না পায় এখানে দুটো মানুষ বসবাস করে। আফরার কথায় আখি কিছুক্ষণ চুপ করে থাকে। এ আবার কেমন কথা? চঞ্চল সুরে বলে ওঠে, আপনারা আবার কোনো আসামি না তো? নাইলে এমন পোলাই কেন থাকতেছেন? সেসব তোমার ভাবতে হবে না। বিপদে তুমি না পড়লেই হলো। তোমার ফোকাস শুধু আমার বোন, ওকে? আখি মাথা নাড়ায়। তার খেতে পারলেই হলো। মীরা এগিয়ে এসে আখির হাত ধরে বলে, শোনো, আমরা দুজন ছাড়া কেউ এসে যদি দরজা খুলতে বলে বা আমরা পাঠিয়েছি এমন কিছু বলে, তাহলে একটু শব্দও করবে না। কারণ আমরা দুজন ছাড়া এখানে আর কেউ আসবে না। তোমার যেন ঘর থেকে বেরোতে না হয় তার সকল ব্যবস্থা করা আছে। বুঝেছো তুমি? আখিকে এমন অনেক কিছু শিখিয়ে আফরা মীরা বের হয়ে আসে বাড়ি থেকে। একটু পর হয়তো ফজরের আজান দিবে। দুজনে হাত ধরে মিলিয়ে যায় অন্ধকারে। আখি তাকিয়েই থাকে। তার কাছে মনে হয় সে ছাড়া তিনজন মেয়ে রহস্যময়ী। এই যে একজন শুয়ে আছে, ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসি সে দেখতে পাচ্ছে। তার রহস্যময় নয়। ভোরের আলো ফুটেছে সবে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম সেই কখন ভেঙেছে। মনিরা কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে। পাশে স্বামী নামক মানুষটা শান্তিতে ঘুমিয়ে আছে, যার এক হাত বিচরণ করছে তার নরম পেটে। হাত সরিয়ে মনিরা উঠে বসে। এক পলক স্বামীর দিকে তাকিয়ে হাসে, ছুঁয়ে দেয় কপাল, গাল, ঠোঁট, গলা। ঘুমে বিভোর আতিকুর একটুও টের পায় না। মনিরা আরেকটু কাছে এসে আতিকুরের গালে ঠোঁট স্পর্শ করে সরে যায়। নরম সুরে আপন মনে বলে ওঠে, আমি তোমাকে এত ভালোবাসা দিয়েছিলাম আতিকুর, তবুও কেন? কেন তোমার মনে অন্য কেউ ঘোরে? ব্যর্থতা আমার নাকি আফসোস তোমার? বলো বলো। অদ্ভুত সেই চোখের দৃষ্টি, গলার স্বর, ঠোঁটের হাসিটাও কেমন অন্য ইঙ্গিত দিচ্ছে। মেয়েটা কি অধিক শোকে পাথর হয়ে গেছে? স্বামীর অবহেলা, প্রহার পেয়ে কি ভেতরের সত্তাটা হারিয়ে ফেলেছে? নাকি মেয়েটার মনে অন্য কিছু আছে, চলছে ভয়ানক কোনো পরিকল্পনা? নাকি নিতান্তই অবহেলিত বাঙালি স্ত্রী তার দুঃখ বিলাসে নিজের ওপরের খোলস পরিবর্তন করেছে? ফ্রেশ হয়ে মনিরা নিচে চলে যায়। অনেকদিন হলো শাশুড়ির সাথে গল্প করা হয় না। আজ গল্প করবে। কেন জানি একটু বেশি মন পড়ছে গল্প করায়। 2 কাপ চা নিয়ে শাশুড়ির রুমে ঢুকে পড়ে মনিরা। শ্বশুর আর শাশুড়ি একসাথে থাকে না অনেক বছর হলো। কারণটা মনিরা ধরতে পারেনি। বাড়িতে আসলে তো একসাথে থাকাই যায়, তবে কেন বিপরীতে দুরুম? বৃদ্ধ বয়সে এমন ঘটনা তার কাছে রং তামাশা ছাড়া কিছুই নয়। তবে চুপচাপ স্বভাবের মেয়েটা কিছু জিজ্ঞেস করতে নারাজ। শাশুড়িকে ফ্রেশ হয়ে বসে থাকতে দেখে মনিরা হেসে তার পাশে বসলো। চায়ের কাপ হাতে তুলে দিয়ে বলল, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন আজ? আরাফের জন্য মনটা কেমন করছে বৌমা, ঘুমাতে পারিনি, একটু বেশি চিন্তা হচ্ছে আজ। মনিরা শাশুড়ির দিকে বিরক্ত দৃষ্টি ফেলে। ভালো মুড তার নষ্ট হয়ে গেল। মনিরার শাশুড়ি আতিয়া বেগম যেন বুঝে ফেললেন ব্যাপারটা। শান্ত স্বরে বললেন, সন্তান যতই খারাপ হোক না কেন, মায়েদের মন সন্তানের জন্য পূর্বেই। মা তো আমরা জন্ম দিয়েছি, লালন পালন করেছি। আচ্ছা মা, আপনার মনে হয় না এবার আমাদের একটু ভালোভাবে থাকা উচিত? চমকায় আতিয়া বেগম। মনিরার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এই মেয়েটা তাকে এমন কথা বলছে। শাশুড়ির এমন চাহনিতে খানিক লজ্জা পায় মনিরা। এই মহিলা তাকে কতবার বলেছে চলে যেতে, অথচ সে আশায় আশায় থেকে গেল। তবুও যখন আশাটা আর বাসা বাঁধল না, তখন কি আর করার? বলল, আপনার কষ্ট হয় না মা? এই যে বাবা আপনাকে ছেড়ে কম বয়সে একটা মেয়ের সাথে থাকছে। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ঘরের ছাদের দিকে তাকিয়ে রইলেন। কোনো মেয়ে নিজের স্বামীর সাথে অন্য কাউকে দেখতে পারে? বয়স হয়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে, শরীর বসে গেছে। পুরুষ মানুষের তো আর এসবে মন ভরে না। তাই তো মেয়ের বয়সী একজনকে নিয়ে দিব্যি ঘুরে ফিরে খাচ্ছে। নিজের ভাবনা থেকে বের হয়ে আতিয়া বেগম বললেন, তবে চলো না শাশুড়ি বৌমা মিলে একটা সংসার সাজাই, মা মেয়ে দিব্যি চলে যাবে। মনিরা চোখ চকচক করে উঠল, তবে প্রকাশ করল না। শেষ হওয়া চায়ের কাপটা শাশুড়ির হাত থেকে নিয়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে যেতে যেতে বলল, কয়েকটা দিন অপেক্ষা করুন মা, আপনার না পাওয়ার সুখগুলো আমি ফিরিয়ে দিব নতুন ছন্দে। আর আমার না পাওয়া হাহাকারগুলো। বস্তির সরু রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হাঁটছে আদিল। চারপাশ ধুলোবালি, ময়লা আবর্জনা, দুর্গন্ধতে ঠাসা। কোনো রকম নাক ছিটকানো ভাব নেই।
সাদামাটা টি শার্ট, চোখে চশমা, মুখে মাস্ক পরে সম্পূর্ণ অপরিচিত একজন হয়ে হেঁটে চলেছে আপন মনে। হাতে শোভা পাচ্ছে সাদা কাগজে মোড়ানো প্যাকেট। একটু পরপর হাতে থাকা প্যাকেটের দিকে চোখ বোলাচ্ছে, আবার চোখ ঘুরিয়ে আশপাশটা দেখে নিচ্ছে সে। সূক্ষ্ম এক চোর চোর ভাব, যে কেউই দেখলে ধরতে পারবে না। হঠাৎ করেই তার মনে হচ্ছে পেছনে কেউ একজন আছে, যে তাকে বেশ খানিকটা সময় ধরে অনুসরণ করছে। প্রথমে খুব একটা পাত্তা না দিলেও ব্যাপারটা তাকে খুব ভাবাচ্ছে। হাঁটার গতি থামিয়ে দিয়ে যেই না পেছনে ঘুরেছে, আফরাকে দেখে তার চোখ জ্বলে উঠল। মেয়েটাও একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এভাবে ধরা পড়ে যাবে হয়তো ভাবতে পারেনি। আদিল ভাবছে মেয়েটার সাহস নিয়ে সীমা ছাড়িয়ে গেছে না। গমগম কণ্ঠে বলল, আপনার কি মনে হয় মিস আফরা ইবরাত, আমাকে ভেদ করা এতই সহজ? আফরা খানিক কেঁপে ওঠে, তবে নিজের ভয় আদিলকে সম্পূর্ণ বুঝতে না দিয়ে এগিয়ে এসে দাঁড়ায় আদিলের সামনে বরাবর। মুখে মুচকি হাসি বজায় রেখে বলে ওঠে, আফরা ইবনাতের কাছে কোনো জটিলতায় বেশি দিন টিকতে পারে না। এই দেখুন না, কেউ কি আদিল মাহমুদকে অনুসরণ করার সাহস দেখিয়েছে কখনো? কিন্তু আফরা ইবনাত নামক মেয়েটা কিন্তু পেরেছে। যদিও ইচ্ছে ছিল না, জাস্ট কৌতূহল। রাগে হাত দিয়ে কপাল ঘষে আদিল। এই মুহূর্তে রাগ করা মানে বিনা নোটিসে শত্রুর মুখে পড়ে যাওয়া। বর্তমানে সে এমন কিছু চাইছে না, তাই নিম্ন সুরে বলে ওঠে, কৌতূহল মিটেছে? এবার আপনি আমার পিছু ছাড়লে ধন্য হব। এই মুহূর্তে ধন্য আমি আপনাকে করতে পারলাম না। কৌতূহল জোরালো হয়ে সন্দেহে রূপ নিচ্ছে। আপনি এখানে কি করছেন মিস্টার আদিল মাহমুদ? বিরক্তিতে চর শব্দ করে আদিল। রাগে মনে হচ্ছে পেট গুড়গুড় করছে, গলা ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করছে। তবে তাকে যে কোনো উপায়ে শান্ত থাকতে হবে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চারপাশ দেখেন, এটা কাকপক্ষীও নেই। দুপুর সবে বস্তির মেয়ে বউরা ভাত কম দিয়েছে, পুরুষরা কর্মক্ষেত্রে। এই মুহূর্তে আমি আপনার সাথে যা কিছু করতে পারি। এই যে দেখেন, মেয়ে মানুষ, পুরুষের রক্ত তো গরম হবে। ধরেন হাত ধরে টেনে নিয়ে বস্তির কোনো ঘরে চলে গেলাম, টাকা দিয়ে মুখ বন্ধ করা আমার 1 মিনিটের কাজ। আবার ধরেন গলে ছুরিও চালিয়ে দিতে পারি। আমি আদিল মাহমুদ, মানুষ খুব একটা সুবিধার নয়। সাবধান হন, আপনার জন্যই মঙ্গল। ঘৃণায় গাড়ি করে ওঠে আফরার। লোকটা তার নারীত্বের উপর থাবা বসানোর হুমকি দিচ্ছে। সে দুর্বল। সাহসী মনোভাব নিতে গিয়েও যেন ভেতর থেকে নিজেকে দুর্বল টের পাচ্ছে আফরা। পুরুষের সাথে একটা নারী কখনোই পারবে না। আদিল গা জ্বালানো হাসি দিয়ে ঘুরে দাঁড়ায়। অপমানে ঘৃণায় একদলা থুথু মাটিতে ফেলে হেসে উঠে আফরা। তার এখন মজার মুড এসেছে, তাই আদিলের গা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলে ওঠে, ভাগ্য সুপ্রসন্ন। বিয়ে তো আপনার আমাকেই করতে হবে। সে হোক আপনি আগে ধর্ষক উপাধি পেলেন, সারা জীবন চোখ মেলতে পারবেন তো? সীমা থাকে তো। আদিলের মনে হচ্ছে মাথায় রাগেরা কিলবিল করছে। দাঁতে দাঁত চেপেও রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সময় তার হাতে খুব কম। 10 মিনিট সময়ের মধ্যে তাকে এই ঝামেলা এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। রাগে চোখ রক্তিম হতেই হাতের প্যাকেট মাটিতে ফেলে আফরার হাত আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আদিল। পকেট থেকে মিনি সাইজের ছুরিটা বের করে গলায় চেপে ধরতেই আফরা চোখে যেন সর্ষে ফুল দেখে। একটা টান তার জীবনের রীতি ঘটাতে সক্ষম। বড় বড় চোখে আদিলের ছুরি ধরা হাতটার দিকে তাকিয়ে থাকে। রাগে তোপে আদিল হিসিয়ে বলে ওঠে, বলেছিলাম না আদিল মাহমুদ মানুষটা সুবিধার নয়। পিপিলিকার পাখা গছে মরিবার তরে। উক্তিটা একদম সঠিক। এতদিন ছাড় দিয়েছিলাম বলে খুব পড়েছিলে, তাই না? ডানা আজ একেবারে ছেড়ে ফেলে। আফরা চুপ থাকে। ব্যথায় চোখ মুখ অসম্ভব কুঁচকে আসছে। ছুরিটা ধারালো হওয়ায় গলায় বসে খানিক রক্ত বের হচ্ছে। আদিল আবার বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রাখলে কেউ খোঁজ নিতে আসবে না। এমন বস্তিতে অহরহ লাশ পাওয়া যায়। কয়েকদিন পুলিশের দৌড়ঝাঁপ, তারপর শেষ। আমার টিকিটও কেউ খুঁজে পাবে না। মেয়ে মানুষের এত সাহস ভালো না। তোরা মেয়ে মানুষ থাকবে, তোরা মেয়ে মানুষ থাকবে পুরুষের বিছানার সঙ্গে, খেদমতের জন্য, একদম পায়ের তলায়। তুই তো মেয়ে মানুষের ধারায় পাল্টে দিলে। আফরার আর সহ্য হয় না। মেয়ে মানুষ এত নীচ। মা জাতিকে যে মানুষটা পায়ের তলায় রাখে তাকেও তো দেখানো উচিত। জুতার হিল দিয়ে সর্বশক্তি দিয়ে লাথি বসায় আদিলের পায়ে। ছুরি ধরা হাতটা গলা ছেড়ে দেয়। সুযোগ বুঝে ছুরিটা এক টানে নিজের হাতে নিয়ে আদিলের পেটে ঘুষি বসিয়ে দেয় আফরা। ঘোরের মধ্যে আছে মনে হয় আদিল। কি থেকে কি হয়ে গেল বুঝতে বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে এক মেয়ের হাতে ঘুষি খেয়ে সে বসে পড়েছে মাটিতে। আফরা চোখে যেন প্রতিশোধের নিঃশ্বাস চেপেছে। একটু আগে লোকটা যেভাবে তার গলা কাটার হুমকি দিচ্ছিল,
কাজটা পুনরায় ঘটাতে ইচ্ছে করছে। সময় ব্যয় করে না আফরা। গলা ধরে ধাক্কা দিয়ে আদিলকে মাটিতে ফেলে উপরে বসে পড়ে, সাথে সাথে হাত চালিয়ে দেয় গলায়। চমকে ওঠে আদিল, ভীষণ অবাকতা ফুটে ওঠে চোখে মুখে। নিজের বিজয় সুনিশ্চিত দেখে আফরার মুখে হাসি ফুটে ওঠে। ঠিক আদিলের মতো হিসিসি বলে ওঠে, তোকে মেরে এখানে ফেলে রাখলে খোঁজ নিতে সবাই আসবে, শহর তন্ন তন্ন হয়ে যাবে, লোকমুখে একটা কথাই শোভা পাবে। কার এত সাহস হলো আদিল মাহমুদকে হত্যা করার? কে করলো এমনটা? সবাই ভাববে তোর কোনো শত্রু, তোর কোনো বিরোধী দল, কিন্তু কেউ বুঝতে পারবে না তুই কোনো এক মেয়ের হাতে নিজের প্রাণ হারিয়েছিস। সে মেয়েটাই আফরা ইবনাত। কুটিল হাসে আদিল। আফরা ভরকে যায়, তবু ওর শক্ত হাতের ছুরিটা ঠিক গলায় চেপে ধরে থাকে। আফরার রক্ত যেমন প্রবাহিত হয়েছে, তেমনই আদিলের রক্ত প্রবাহিত হচ্ছে। তবে দুজনের কারোরই সেদিকে বিন্দু মাত্র নজর নেই। দুজন যেন এই মুহূর্তে কথা যুদ্ধে নেমেছে, সাহসিকতার যুদ্ধে নেমেছে। তুমি যতই ভয় দেখাও, আমি ভয় পাচ্ছি না, এমন টাইপ স্লোগানে দুজন যেন মরিয়া হয়ে উঠেছে। হাসি থামিয়ে আফরা চোখে চোখ রেখে আদিল বলল, আপনি আমাকে মারবেন না জানি, এই যে আপনার চোখে শুধু প্রতিশোধ। নারী জাতিকে নিচু করেছে বলে গর্জে উঠছেন। এই গর্জে ওটা ঠিকঠাক কারোর প্রাণ নিতে পারবে না। আপনার উচিত আরেকটু সাহস নিয়ে আমার সাথে যুদ্ধে নামা। বড় বড় নয়ন যুগলে রক্তিম আভা। আফরা চোখ বুজে হজম করে নেয় কথাগুলো। লোকটা যে তার দৃষ্টি ঘোরাতে চাইছে সে ঢের বুঝতে পারছে, তাই আদিলের পুরো পরিকল্পনাটাকে নষ্ট করে দিয়ে ছুরিটা আরেকটু চেপে ধরে বলল, আপনার মতো কিটকে আমি এক্ষুনি শেষ করে দিতে পারি। আমার সাহস নিয়ে প্রশ্ন তুলবেন না, একদম শেষ হয়ে যাবেন। তবে আমি দুর্বলকে কখনো কখনো আঘাত করি না। আপনি এখন বেশ দুর্বল, প্রাণে বেঁচে গেলেন। উঠে দাঁড়ালো আফরা। ছুরিটা অদরে ঢিল দিয়ে নিজের শরীরে লেগে থাকা ধুলোবালিগুলো ঝেড়ে নিল। আদিল তখনও মাটিতে শুয়ে থেকে অদ্ভুত দৃষ্টিতে আফরাকে দেখছে। আফরা স্বচ্ছ এক হাসি দিয়ে আদিলের দিকে হাত বাড়িয়ে দেয়। না চাইতেও আদিল হেসে ওঠে। এতক্ষণ যে তারা দুজনে একে অপরকে আঘাত করায় তৎপর হয়ে উঠেছিল, দুজনে যেন খেয়ালই নেই। আদিল আফরার হাত আঁকড়ে ধরে উঠে দাঁড়ায়। নিজেও ধুলো ঝেড়ে মাটিতে পড়ে থাকা প্যাকেট হাতে তুলে নেয়। আফরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চিকিৎসা নেন, লড়াইটা বেশ এনজয় করেছে। তবে মিস আফরা ইবনাত। আফরা আদিলের কাছাকাছি এসে দাঁড়ায়। চোখে মুখে ব্যথার ভাব ফুটিয়ে তুলে হাত বাড়িয়ে দেয় আদিলের গলায়। রক্ত পড়ছে এখনো। কিছুটা শক্ত হাতে কাটা স্থানে আঙ্গুল রাখে। ব্যথায় হাতের মুঠো শক্ত হলেও চোখ মুখ স্বাভাবিক রাখে আদিল। আঙ্গুলের ডগায় লাল রঙা তরল মাখিয়ে আফরা বলে ওঠে, আপনার রক্তের ঘ্রাণ এত মিষ্টি কেন? কেমন পিপাসা পেয়ে যাচ্ছে। শব্দ করে হেসে ওঠে আদিল। মেয়েটা অদ্ভুত সাহসী, বারবার তার যোগ্য প্রতিপক্ষ হিসেবে কেমন প্রমাণ দিয়ে যাচ্ছে। তবে দুদিনের এক মেয়ের কাছে আদিল মাহমুদ তো হারতে পারে না। বরং আদিল আরও এক ধাপ এগিয়ে আফরার গলায় মুখ ডুবিয়ে দেয়। কাটা স্থানে অধর স্পর্শ করে সরে আসে। মুখ ডুবিয়ে দেওয়াটা যে নেতিবাচক নয় আফরা বুঝতে পারে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে আদিলের কথা শোনার উদ্দেশ্যে। আদিলের অধরেও আফরার আঙ্গুলের মতো লাল রঙা তরল শোভা পাচ্ছে। অদ্ভুত ভঙ্গিমায় আদিল বলল, আপনার রক্তের গ্রাউন্ড মিষ্টি হলেও আমার বেশ পছন্দ হয়েছে। আমার শরীরের ভাজে ভাজে ঝাল হুট করে মিষ্টি পেয়ে গেলে কোষগুলো কেমন তাজা হয়ে ওঠে। পরের বার তৃপ্তি নিয়ে পান করব। এ যেন রক্ত পিপাসু ভ্যাম্পায়ার। মাংস খেকেও হয় না, যেমন ওত পেতে বসে থাকে, শিকার দেখলেই ঝাঁপিয়ে পড়ে। দুজন যেন ঠিক রক্ত পিপাসু মানুষে পরিণত হয়েছে, একে অপরের রক্তের ঝাঁজ শুকতে ব্যস্ত। দুজনের ঠোঁটের ভাঁজে নীরব হাসি। মানুষের পায়ের শব্দ ভেসে আসছে। নড়ে চড়ে ওঠে দুজন। সন্ধানী চোখে দৃষ্টি ফেলে এদিক ওদিক দেখে নেয়। আদিল আর এক মুহূর্ত দেরি করে না, হাতের প্যাকেটটাকে শক্ত করে আঁকড়ে ধরে হাঁটতে থাকে। আজ প্রথম এই কাজে সে এতটা লেট। এর শোধ সে তুলবে। মনে মনে প্রতিজ্ঞা করে পায়ের গতি বাড়িয়ে দেয়। আদিলের অবয়ব যখন বাড়ির আড়ালে মিলিয়ে যায়, আফরাও উল্টো ঘুরে হাঁটা ধরে। যে কাজ সে করতে এসেছিল অসফল। সাদা প্যাকেটের রহস্যটা আজও ধোঁয়াশা। তবে এক কাজে সে তীব্রভাবে প্রভাব ফেলতে পেরেছে। সরাসরি যুদ্ধ তো ঘোষণা করে এসেছে, এবার চলতে থাকুক সংগ্রাম। তার অস্তিত্ব যে আদিল মাহমুদকে টেক্কা দিতে পারে বুঝুক সে, তবেই না সে মাহমুদ বাড়ির বড় বউ হতে পারবে। তার যে বড্ড স্বাদ জেগেছে মাহমুদ বাড়ির বড় বউ হওয়ার। শূন্য দৃষ্টি মিলিয়ে চোখের অনুরাগ প্রকাশ করে আফরা। তার মনে হচ্ছে কয়েক যুগল চোখ তার দিকে তাকিয়ে আছে, তাকে দেখে হাসছে, বাহবা দিচ্ছে। ভারী অভিমান হয় আফরার। আনমনে বলে ওঠে, এ শহর ভালো না আম্মা, এ শহর
শুধু রক্তে ভাসে, পোড়া ছাইয়ের গন্ধ ছড়ায়, হাহাকার মিলিয়ে দেয় শূন্যে। এ শহর যন্ত্রণার শহর গো আম্মা, হৃদয় ছাড়খাড় করে দেয়। আফরাকে আমাদের বাড়িতে থাকতে বলতে পারো না মনিরা? রান্নার কাজে ব্যস্ত ছিল মনিরা। একটু পর জোহরের আজান পড়বে। আজ হুট করে তার শ্বশুর এসেছে। এ নিয়ে অবশ্য সে চরম বিরক্ত, তবে প্রকাশ করার রাস্তা তার বন্ধ। শাশুড়ি ঘরে খিল দিয়ে বসে আছেন, হয়তো দুঃখ বিলাস করছে, নয়তো ঘুমোচ্ছে। যত জ্বালা তার। এসবই মনের মধ্যে আঁকিবুকি করছিল। এর মধ্যে স্বামীর এমন কথায় কোনো রকম রিয়াকশন তার মাঝে দেখা যায় না, যেন এই ব্যাপারে সে আগে বুঝতে পেরেছিল। আতিকুর কিছুক্ষণ মনিরার পাল্টা প্রশ্নের অপেক্ষা করে, না পেয়ে খানিক রেগেও যায়। কটমট করে বলে ওঠে, আমার কথা কানে চাইনি? চুপ থাকার স্পর্ধা কি করে হয়? এবার ভয় পায় মনিরা। ভয় ভয় চোখে স্বামীর দিকে তাকায় সে। আতিকুর নিজেকে সংযত করে নেয়, মুখে হাসি ফুটিয়ে নরম সুরে বলল, দেখলাম মেয়েটা একা থাকে, কেউ নেই। আমাদের এইখান থেকে ওর ফার্সিটিও কাছে হবে, প্রতিদিন আমার সাথে যেতে পারবে। আবার মিহুর ক্ষেত্রেও সুবিধা, ভালো একজন গাইড পাবে সব সময়ের জন্য। কি বলো? মনিরা কিছুক্ষণ ভেবে মাথা নাড়িয়ে সায় জানায়। আতিকুরের মুখে হাসি ফুটে। মনিরা এক পলক সেই হাসি দেখে নিজেও শব্দ করে হেসে ওঠে। আতিকুরের নিকটে দাঁড়িয়ে হেয়ালি করে বলে ওঠে, আজ মনে হচ্ছে খুব খুশি। তা কেবল আপনার এ বাড়িতে থাকা নাকি অন্য কিছু? লাইক কোনো মেয়ের সর্বনাশ? তোমার রাতের সুখময় কিছু মুহূর্ত? ভ্রুকুচকে তাকালো আতিকুর। এতক্ষণ আপন মনে কল্পনা সাজাতে ব্যস্ত ছিল। মনিরার কথা বুঝতে তার কিছুটা সময় লাগে। চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? তোমার সাহস দেখছি বেড়েই গেছে। এতদিন তো টু শব্দ করনি, এখন বলি ফুটছে। ভয় করছে না? সত্যি কি মনিরা ভয় পাচ্ছে না? পাচ্ছে, খুব করে ভয় করছে তার। ভেতরটা কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি বুঝিয়ে কোমরে থাকা বেল্ট খুলে পেটানো শুরু করবে। তবে আজ কেন জানি ভয়টাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না মনিরার। মন বলছে আজ সে চুপ থাকলে আরও একটা পবিত্র মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। জ্বলে ওঠে মনিরার চোখ, চমকায় আতিকুর, ভীষণভাবে চমকায় সে। এই মনিরাকে সে চিনতে পারছে না। তার সামনে মাথা নিচু করে থাকা মনিরা, আর এই মনিরা আকাশ পাতাল তফাৎ। এই মনিরা চোখে মুখে বিদ্রোহ দেখতে পাচ্ছে, কেমন যেন ভয় করছে তার। উঁচু গলায় মনিরা বলল, না, ভয় করছে না। কি করবে? মারবে? বেল্ট দিয়ে আঘাত করবে? রক্তাক্ত করে রাখবে? নাকি পেটে লাথি বসাবে? এসো, মারো। এগিয়ে যাবে আতিকুর, বাবাকে দেখে থেমে যায়। যদিও একানা সম্মান সে করে না, তবুও নিজের একটা ইমেজ আছে তো। শ্বশুরকে দেখে মনিরাও থেমে যায়। অসীম রাগ নিয়ে রান্নায় মন দেয়। আতিকুরের বাবা আশরাফুদ্দিন ছেলেকে উদ্দেশ্য করে বলে ওঠে, গলা একটু বেড়েছে দেখছি, সময় থাকতে ছুঁড়ে ফেল, না হলে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। মনিরা শুনেও চুপ থাকে। কথাটা শুনে যেন আতিকুরের রাগ বাড়ে, খেকিয়ে বলে ওঠে, ছোট লোকের বাচ্চাটাকেই তো তুমি বিয়ে করতে বলছিলা, টু শব্দ করবে না, যা ইচ্ছে করতে পারবো। এখন দেখছো গলা কত বাড়ছে। আশরাফুদ্দিন হাসে। 9 বছর কি কম? 3 ছেলে নিয়ে সংসার তার। আতিকুর তখন সবে অনার্সে ভর্তি হয়েছে। লম্বা চওড়া সুঠামদেহী যুবক। সুযোগ ছিল, টাকা দিয়ে পুলিশে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু ছেলের স্বভাব যে ঠিক তার মতোই ছিল। মেয়ে দেখলে শরীর যেন রসিয়ে ওঠে। এতে অবশ্য তার কোনো সমস্যা ছিল না, বরং নিজের মতো হওয়ায় বাহবা দিতেন। বিপত্তি ঘটল তো তখন, যখন মেয়ে নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা পড়ল। চাকরি টিকিয়ে রাখাই মুশকিল। বাবাহীন মেয়েটা তখন 10ম শ্রেণীর ছাত্রী। সৌন্দর্য যেন ঠিকরে পড়ে, এক দেখায় পছন্দ হয়ে যায়। নেহা তখন জরুরি ছিল বলে নিজেই প্রস্তাব দিয়ে বসেনি। ছেলেকে বুঝিয়ে শুনিয়ে মেয়েটাকে নিয়ে আসলো বউ করে। ছোট্ট মেয়েটা কিছুদিন স্বামীর সান্নিধ্য পেয়ে দিন দুনিয়া ভালো মন্দ ভুলে গিয়েছিল। সুন্দর বউ পেয়ে আতিকুর নিজেও কিছুদিন বাহিরে নজর দেয়নি। কিন্তু চরিত্রহীন পুরুষ তো কয়েক মাস যেতে না যেতেই আবার শুরু করেছিল। বইয়ের ওপর হুকুমদারি, নির্যাতন কোনোটায় বাদ রাখেনি। 9টা বছর তো এভাবেই চলে গেল। আজ যখন মেয়েটা একটু প্রতিবাদ করেছে, তখন দোষ তার হলো। সোফায় আইস করে গলা খানিক উঁচিয়েই বলল, গলা যখন বাড়ছে গলায় দড়ি দে, মাইয়া মানুষ কেমনে টাইট দিতে হয় এখনো বলা লাগবো নাকি? তোর মায়ের গলায় দড়ি দিছি, কেমনে দেখোস নাই? গর্বের সহিত বলল আশরাফুদ্দিন। বুড়ো বয়সে বউ রেখে আরেকটা বিয়ে করে কতটা ভালো কাজ করেছেন সেটা যেন হাসিতে বুঝিয়ে দিলেন। বাবার কথায় অভিভূত হয়ে গেল আতিকুর।
সে তো এমনটাই চাইছিল। খুশি মনে বলল, আফরা, মেয়েটা কেমন আব্বা? চাইছিলাম কি? হইছে বুঝছি আমি, মাইয়ার দেমাগ আছে, তবে আমার আপত্তি নাই, যা করার কর। রাজি হইলে তো ভালো আব্বা, না হলে অন্য পদ্ধতি আমার জানা আছে। মনিরা এতক্ষণ সবই শুনছিল। শেষের কথা শুনে হেসে উঠল। বাবা ছেলে দুজনে একটু হলেও চমকালো। হুট করে এমন পরিবর্তন তারাও মানতে পারছে না। মনিরা হেসেই বলল, বাবার ছেলে একদম খাপে খাপ, চরিত্রহীনের শিরোমণি। তবে এবার যে ভুল জায়গায় নজর পড়েছে, এই যে পুরুষত্বের বড়াই থাকবে তো। বাবার দিকে এক পলক তাকিয়ে আতিকুর মনিরার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। আগের সেই রাগ, জেদ, শক্তি, তবে পরিবর্তন একটাই। আগে আঘাতে মনিরা চোখ বেয়ে বাঁধ ভেঙে জল পড়ত, আজ না আছে জল, না আছে ব্যথা। একদম শক্ত হয়ে চটা হজম করে সে। আতিকুর আশরাফ উদ্দিনের দিকে তাকিয়ে মুচকি হেসে রান্নাঘর থেকে বের হয়ে যায়। এই মুচকি হাসিতে কি ছিল কে জানে। বাবা ছেলের অন্তর কেমন কেঁপে উঠল। মনিরা তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাহস করে দু কথা তো শুনিয়ে আসলো। কি করে কি করবে সে? কোথায় গিয়ে ঠাঁই নিবে? কি খাবে? মেয়েটাকে নিয়ে কোথায় উঠবে? মাটাও যে 2 বছর আগে ইহজীবন ত্যাগ করেছে। এসবের থেকে আফরার চিন্তাটাই তার বেশি হচ্ছে। মেয়েটা এখনই চলে আসবে, তার আগেই তাকে বারণ করতে হবে। ফোন লাগায় আফরার ফোনে, রিং হয়ে কেটে যায়। পরপর কয়েকবার কেটে যাওয়ার পর রিসিভ হয় ফোন। চোখ চকচক করে ওঠে মনিরার। কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে, সদর দরজায় আপু, এসেই পড়েছি। মনিরা চেঁচিয়ে বারণ করে, তবে আফসোস আফরার কানে একটা কথাও পৌঁছায় না। সে কথাটা বলেই ফোন রেখে বাড়ির দরজায় কড়া নাড়ে। মনিরা চোখ মুখে ফুটে ওঠে অসম্ভব ভয়। মেয়েটাকে সে বাঁচাতে পারল না তাহলে। নিজের ঘরে পায়চারি করছেন অনল মাহমুদ। রাগে বারবার দুহাত ঘষছেন তিনি। তাকে এ পর্যন্ত কেউ কথা শোনানোর স্পর্ধা করেনি, আজ বড় ছেলের জন্য তাকে কথা শুনতে হলো। এটা যেন মানতেই পারছেন না তিনি। রাগগুলো যেন দলা পাকিয়ে মাথায় ঘুরছে। কয়েকবার ফোন দিয়েছিলেন, রিসিভ হয়নি। কড়া করে কিছু কথা না শোনালেই নয়। ফোন আসার অপেক্ষায় থেকে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। ফোন আসার শব্দ আসতেই চটজলদি রিসিভ করে কানে তুলে নেয়। কড়া করে কিছু বলবেন তার আগে ওপাশ থেকে নম্র কণ্ঠে আদিল বলে ওঠে, দুঃখিত আপু, মিটিংয়ে ছিলাম। এতবার ফোন দিয়েছেন, কোনো সমস্যা? সম্মান পেয়ে রাগটা যেন কমে আসলো। অনল মাহমুদ ও শান্ত সুরে বললেন, কালকের ডিল কনফার্ম হয়নি আদি। তোমার ভুলের জন্য আমাকে কথা শুনতে হয়েছে। অন্য কেউ তোমার আব্বুকে কড়া কথা বলেছে আদি, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। কষ্ট পাবেন না আব্বু, যার গলা দিয়ে কড়া কথা বের হয়েছে তার গলাটা আজ রক্তে ভেসে যাবে। অনল মাহমুদ যেন এই কথাটাই শুনতে চেয়েছিলেন। এতক্ষণে রাগ যেন এক নিমিষেই পালিয়ে গেল। খট করে ফোন কেটে দিয়ে শব্দ করে হেসে উঠলেন তিনি। অন্য কেউ হুট করে হাসির শব্দে নির্ঘাত ভয় পেয়ে যেত। অনেকটা সময় হাসলেন, হুট করে হাসি থামিয়ে মুখ গম্ভীর করে বলে উঠলেন, তুমি আমার সম্পদ আদি। আব্বু তোমাকে খুব ভালোবাসে, খুব। যতক্ষণ তুমি আব্বুকে ভালোবাসো ততক্ষণ আব্বুও তোমাকে একদম বুকের ভেতরে ঢুকিয়ে রাখবে। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুঝলেন অনল মাহমুদ। দরজা থেকে সরে গেল কেউ। এলোমেলো পায়ে হেঁটে কোনার এক ঘরে ঢুকে পড়ল। এলোমেলো পায়ের এক একটা ভাঁজ যেন বিষাদের ইঙ্গিত দেয়। দেয় কোনো ভুলে চোরাবালিতে হারিয়ে যাওয়ার খোঁজ, দেয় কোনো হৃদয়ের হাহাকারের খোঁজ। যাতনাগুলো আর কত দিন বয়ে নিবে? মৃত্যু তো জড়িয়ে নেয় না। মিহি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে আফরা। তুমি এতক্ষণে আসলে? যাও উপরে যাও। কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে যায়। আফরা ভেবে নেয় দরজাটা মনিরা খুলেছে। হাসি মুখে ভেতরে ঢুকবে, আতিকুরকে দেখে মুখের হাসি মিলিয়ে যায়। লোকটা কেমন গা জ্বালানো দৃষ্টিতে তাকিয়ে আছে। আফরা হালকা কেসে ওঠে। আতিকুর দৃষ্টি ঘোরায়। ভেতরে যাওয়ার রাস্তা ছেড়ে কিছু বলার জন্য এগিয়ে আসে, তবে সময় তার সহায় আজ হয়নি। এর আগেই দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে আসে মনিরা। উক্ত কথাটি বলে হাঁপাতে থাকে। আফরা এক নিমিষে পুরো ব্যাপারটা বুঝে যায়। অজান্তেই তার ঠোঁটের ভাঁজে হাসিরা উকি দেয়। মনিরাকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিহির কাছে যাব, আগে একটু কাকার সাথে কথা বলে নিই। আরেকদিন দেখা হয়েছিল, তবে কথা বলতে পারিনি। কথাটা বলা শেষ হতেই আশরাফ উদ্দিনের থেকে কিছুটা সরে বসে। মুখের হাসি চওড়া করে বলে ওঠে, ভালো আছেন কাকা? মেয়েটাকে আশরাফ উদ্দিন দেমাগই ভেবেছিল, তবে সুন্দরী মেয়ের এত ভালো ব্যবহার যেন তার ধারণা পাল্টে গেল। নিজেও গদগদ হয়ে বললেন, হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো সব সময় ভালো থাকি কাকা। ছোট কাকি কেমন আছে?
নিয়ে আসতেন, একটু দেখতাম। তোমার ছোট কাকিও ভালো আছে। ও তো 2 দিন আগে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছে। আমার কাছে 10 দিনের সময় নিয়েছে, এত করে বলল আর না করিনি। আপনাকে রেখে ঘুরতে চলে গেল? এ কেমন কথা কাকা, আপনি সাথে যেতেন। গেছে ভালোই হয়েছে, ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ নেয় তো। আফরা শুধু হাসলো। 10 দিনের জন্য ঘুরতে গিয়েছে, বেশ ভালো তো। ঘুরতে গিয়েছে বলে বুড়ো যেন ভালোই হয়েছে, না হলে এখানে আসতো নাকি। মনে মনে কথাগুলো ভেবে উঠে দাঁড়ায়। আতিকুরের দিকে এক পলক তাকিয়ে হাসি দেয়। আতিকুর নিজেও গদগদ হয়ে যায়, তবে কথা বলার সুযোগ সে পায় না। মনিরা আফরার হাত ধরে উপরে চলে যায়। তখন আফরা ভাবতে ব্যস্ত। হুট করেই আপন মনে বলে ওঠে, 15 থেকে 16 বছরের গ্রামের মেয়ে বান্ধবীর সাথে 10 দিনের জন্য ঘুরতে গেল। সে ঘর থেকেই বের হলো কখন, বান্ধবীটাও হলো কখন, ব্যাপারটা ভাবাচ্ছে। অপরাহ্নের শেষ ভাগ, সূর্যের তেজে ধরণী অতিষ্ঠ। চারদিক যেন পানির জন্য হাহাকার করছে, ব্যস্ত মানুষজন হাঁসফাঁস করছে, তবুও যেন জিরিয়ে নেওয়ার ফুরসত নেই। গতানুগতিক নিয়মে চলছে গাড়ি। পুলিশের জিপ, ড্রাইভিং সিটে বসে আছে আতিকুর, পাশে বিরক্তি নিয়ে বসে আছে আরাফ। রোদে ঝিলিক চোখে মুখে বাড়ি খাচ্ছে। আজ হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে তাকে। আতিকুরের অনিচ্ছা সত্ত্বেও যেতে হয়েছে, যদিও বইয়ের সাথে অসভ্যতা করায় তার কোনো যায় আসেনি। আরাফ কিছুক্ষণ হলেও কিছু বলার জন্য চেষ্টা করছে, তবে মনে হচ্ছে বেশ ভয় পাচ্ছে। ব্যাপারটা ধরতে পেরে আতিকুর নিজেই বলল, কিছু বলবি? আরাফ চমকালো, ইতস্তত করতে লাগলো। আতিকুর যেন এক ছুটে পুরো বিষয়টা বুঝে ফেলল। হাসল সে। নিজের বউয়ের দিকে হাত বাড়ানোর অপরাধে তার করণীয় ছিল পাশের মানুষটাকে হাজতে পাঠানো, অথচ সে কি করছে সে বিষয়ে তার রাগ দু আনাও নেই। তার তো রাগ লেগেছিল আরাফের কুদৃষ্টি আফরার ওপরে ছিল। ভাইয়ের প্রতি দরদ তার খুব একটা নেই। মূলত তাদের 3 ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরালো নয়, একেবারে নেই বললেই চলে। ছোট থেকে যে যার মতো জীবনযাপন করণে তেমন কথাও হতো না। আস্তে আস্তে 3 জনই বড় হলো, বাইরে চাকচিক্য হারালো, মজা মস্তি করে দিনগুলো চলে গেল। যেখানে বাবা মার প্রতি তাদের কোনো দায় নেই, সেখানে ভাই ভাই মিল আশ্চর্য ছাড়া কিছু নয়। আতিকুর নিজের মধ্যে কিছু কথা আওড়ালো, ধীরে সুস্থে বলল, আমি আগে থেকে জানতাম বাবার মতো এই জানোয়ার হয়েছিস। যদি আমিও জানোয়ারের থেকে কম নই, তবে তোর আর আমার পার্থক্য কি জানিস? তুই লকআপ দৃষ্টি দেখে ফেলেছিস, আর আমি তো গোপনে ভোগ করি, মজা না। আরাফ সহজ হলো। এই প্রথম মনে হচ্ছে তার থেকেও কোনো বড় খেলোয়াড়ের সাথে সে কথা বলছে। সাহস করে বলল, তোর রাগ নেই ভাবির সাথে অসভ্যতা করেছি যে? কেন থাকবে? আমার রাগ আফরার দিকে নজর বলে সাবধান করে দিচ্ছি, এ মেয়ে আমার শিকার। কথাটা কেমন শোনালো। আরাফ আর সাহস করতে পারল না কিছু বলার। এমনিতেও বাম হাত নেই, ধরতে গেলে সে অচল। এখন ভাইকে খেপানো মানে সকল রকম বিলাসিতা পরিহার করা, যা সে চাইছে না। তাকে এখন আতিকুরকে গুনেই চলতে হবে, পরে না হয় ঝোপ বুঝে কোপ দিবে। কথাগুলো ভেবেই মুচকি হাসল সে। আতিকুর এক নজর হাসির দিকে তাকিয়ে নিজেও হাসল। দুজনের হাসি সম্পূর্ণ আলাদা। কে জানে এই 2 হাসি আবার কার সর্বনাশ ডেকে আনে। তুমি আর এসো না আফরা, মিহির টিউশনের আর কোনো দরকার নেই। মিহিকে পড়ানো শেষ। আফরা কিছুক্ষণ গল্প করছিল মেয়েটার সাথে। মিহি ও কি সুন্দর হাসছে, হেলে দুলে পড়ছে আফরার ওপর। এভাবে হাসাতে আফরার নিজেরও ভালো লাগছে। কি বিশুদ্ধ হাসি। কই থেকে মনিরা এসে কথাটি বলল। এতক্ষণের আনন্দঘন মুহূর্তে যেন ভাটা পড়ল। মিহি অবাক হয়ে মাকে দেখছে। মেয়ের দৃষ্টিতে মনিরার মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে। সব থেকে অসহায় মা মনে হয়, যে মা নিজের সংসার বাঁচাতে সন্তানের আনন্দ কেড়ে নিচ্ছে। তবে শুধুই কি সংসার? সংসারের মায়া তো সে কবেই ছেড়েছে। একটা মেয়ের সম্মান যে সবার উপরে। মনিরার কথা শুনেও আফরার তেমন ভাবাবেগ হয় না। সে আগে থেকে প্রস্তুত ছিল। নিজ আসন থেকে উঠে বসে, মিহির গালে হাত রাখে আদুরে ভঙ্গিমায়, মুখে হাসি টেনে বলল, ম্যাম 3 দিন পর আবার আসবে, নো টেনশন বেবি। কথা বলা শেষ করে আফরা ঘর থেকে বেরিয়ে আসে। আসার আগে মনিরার দিকে তাকিয়ে মুচকি হাসতেও ভুলে না। হাসিটা কি ছিল মনিরা বুঝতে পারেনি, তবে তার মনের সকল দুশ্চিন্তাগুলো কেমন এক নিমিষেই চলে গেল। মনে হলো যা হবে ভালো হবে, আর কোনো খারাপ হবে না। আফরা নিচে নামতেই আতিকুর আরাফকে দেখতে পায়। দুজনে বসে খোশ গল্পে মজেছে। এই প্রথম হয়তো এমন দিন আফরা দেখল। বেশ অবাক হয়েছে।
আফরাকে নিচে নামতে দেখে আতিকুর হেসে উঠে দাঁড়ালো, সরাসরি বলল, আফরা, তুমি তো একা থাকছো, কালকে আমাদের এখানে চলে এসো। তোমার মিহির দুজনের জন্যই ভালো। আফরা এক পলক করিডোরে দাঁড়ানো মনিরার দিকে তাকিয়ে বলল, আমি একা থাকতেই ভালোবাসি স্যার, ধন্যবাদ। আফরা, বুঝতে পারছো না, মিহুও তোমার সাথে থাকলে আনন্দ থাকে। তোমাকে আরো 5,000 টাকা বাড়িয়ে দিব, না হয়। আপনি বোধহয় আমার না বোধক ইঙ্গিতটা বোঝেননি। পুলিশ অফিসারদের এমন বোকা মাথা নিয়ে থাকতে হয় না। অপমানটা আতিকুর বুঝতে পারে, তবে তার তেমন রাগ হয় না। মেয়েটার ঝাঁজ দেখে তো তার শান্তি লাগে। মনে হয় অনেক দিন পর এমন মেয়ের দেখা পেল। নিজেকে চালাক প্রমাণ করতে বলল, আমার মাথায় কত কি আছে ভাবতেও পারবে না, খুঁজতে যেও না, নিজেই ফেসে যাবে। ঘুষখোর পুলিশ অফিসার বলে কথা। এবার জ্বলে ওঠে আতিকুর। অপমানে থমথমে হয়ে যায় মুখশ্রী। কথায় আছে না, করলে যার যায় না, বললে যার যায়। আতিকুরের হয়েছে তেমন অবস্থা। সে ঘুষ খেতে পারবে, তবে কেউ বলতে পারবে না। আর যে বলবে তার খবর আছে। দাঁতে দাঁত চেপে আতিকুর বলল, অতিরিক্ত কথা বলছো আফরা, তোমাকে এত সাহস কে দিল? হাসলো আফরা, তাচ্ছিল্যই বটে। হাসিটা দেখে হুট করে আতিকুরের মনে হলো এই মেয়ে তাকে ইচ্ছাকৃত রাগাতে চাইছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আফরাকে দেখে আতিকুর নিজেই হাসলো। মেয়েটার মাঝে রহস্য আছে, তাকে খুঁজে বের করতে হবে। তার আগে মেয়েটাকে একবার বাগে পেয়ে নিক। আর দাঁড়ালো না আফরা। মনিরার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে হাঁটা ধরলো। এক পলক আরাফের বাম হাতের দিকে তাকিয়ে যেন চোখ জোড়ালো। কিছু বলার ইচ্ছে পোষণ হতেই বলল, দুই ভাই সাবধানে থাকবেন, একজনের বাম হাত গেছে, আরেকজনের মাথাটাই যেন না যায়। এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায় বিলাসবহুল বাড়ি থেকে। আফরা জানে এবার তাকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিশদ আলোচনা চলবে। আতিকুর রেগে হয়তো আজকে কিছু ঘটানোর চেষ্টা করবে, হয়তো মনিরার জন্য তার বলা কথাগুলো কাল হবে। তবে সে তো চুপ থাকতে পারে না। তার যদি সাধ্য থাকতো জনসম্মুখে এ বাড়ির 4 পুরুষের বাইরের মুখোশটা টেনে খুলে গলায় ছুরি চালিয়ে দিত। ছটফট করতে করতে নির্জীব হয়ে যেত। সে চোখ মেলে দেখত, কি যে শান্তি পেত বলার অপেক্ষা রাখে না। আপন ভাবনায় ব্যস্ত আফরা হাঁটতে হাঁটতে কখন অর্ধেক রাস্তা পার করে ফেলেছে টেরই পায়নি। হুট করে সামনে কারো বাইক থামতেই হুড়মুড় করে থেমে যায় আফরা। চোখ তুলে সামনে তাকাতেই মীরার হাসি মুখ চোখে পড়ে। তাকে ভয় পেতে দেখে মেয়েটা আনন্দ পেয়েছে। আফরা কিছু না বলেই বাইকের পেছনে চড়ে বসলো। শব্দ করে কাঁধে হাত রাখতেই খেকিয়ে ওঠে মীরা। হাতির বাচ্চা, তুই আদৌ মেয়ে তো কি শক্ত! ভয় দেখানোর সময় মনে ছিল না? বাইক কিছুটা প্যাচাল না পেরে, মাথা কিন্তু এমনিই গরম। আবার কি হলো? কে গরম চিঁচা ঢেলেছে মাথায়? ঘুষখোর চরিত্রহীন অফিসারের নজর পড়েছে। কয়েকদিনের মধ্যে কিছু তো ঘাটবেই আতিকুর। ওর প্রাণটাই আমি এবার নিয়ে নিব, দেখিস। মীরা অবাক হয়ে তাকিয়ে থাকে আফরার দিকে। কেমন যেন ধ্বংসের আঁচ পায়, কেঁপে ওঠে সে। আফরা টের পায় সেই কাঁপন। এতক্ষণে রাগ পালিয়ে গিয়ে আফরার মাঝে দুষ্টুমির ছোঁয়া দিয়ে যায়। হেসে ওঠে সে। মীরা আর কিছু না বলেই বাইক ছোটায়। মনের মধ্যে কিছু প্রশ্ন উকি মাঝে, তবে আফরাকে বলা নিষেধ। এই মেয়েকে বলে লাভও নেই। বলার সময় বেশ বলে, তবে করতে গেলেই যেন কাঁপাকাঁপি। যা করায় তাকেই করতে হবে। সব হারিয়ে যখন সে নিঃস্ব, তখন এই মেয়েটা তাকে সঙ্গ দিয়েছিল, মনের মধ্যে বাঁচার আকুতি দিয়েছিল। তাকে বর্তমানে নিয়ে আসতে এক প্রকার যুদ্ধই করেছে। কি করে সে এই মেয়েকে কারো খারাপ পরিকল্পনার গুটি হতে দিবে? আজ তো একটা বিহিত করেই ছাড়বে। আতিকুর আরাফ নামক চ্যাপ্টার একদম ক্লোজ করে দিবে তাদের জীবন থেকে। হেসে উঠল মীরা, একদম হা হা করে। বাইকের শব্দের সাথে হাসিটাও কেমন ঝংকার তুলল। আফরা কিছুক্ষণ হাসির শব্দটা শ্রবণ করে নিজেও হাসল। এই হাসির অর্থ তার জানা। বাইক থেমে যেতে নেমে পড়ে আফরা। যদিও মীরা চেয়েছিল আফরার সাথে যাবে, তবে আফরা কোনোভাবেই মীরাকে নিয়ে যাবে না। এক প্রকার রাগ করে মীরা চলে গেছে। বিকেলে শুরু। আফরা ধীরে পা চালায়। এর আগে অফিসের গ্রাউন্ডটা দেখা হয়নি। মাথা ঘুরিয়ে চারপাশ দেখে। সূর্যের তীক্ষ্ণতা তাকে কাবু করতে পারে না। বৈশাখ শুধু তোপে পোড়ায় না, গরমের এই সময় চোখ জোড়ানো সুন্দর কিছু দৃশ্য চোখে ভাসে, যদি দেখার মতো চোখ থাকে। গ্রীষ্মের ফুল বলতেই হিমচাপা, জারুল, কৃষ্ণচূড়া, জিনিয়া, গুলাচ আর নাগবল্লী। আফরা চোখ মেলে জারুল, জিনিয়া, নাগবল্লী ফুল দেখে। হুট করে মনের সকল দুশ্চিন্তা ভুলে ছোটবেলায় ফিরে যায় আফরা। দৌড়ে এগিয়ে যায় সারিবদ্ধ ফুল গাছের দিকে। দেশি নয়, বিদেশি ফুলের জাত।
আফরা চিনতে পারে না ফুলগুলো, তবে অদ্ভুত এক আকর্ষণ কাজ করে। হাত বাড়িয়ে 3টে ফুল ছিঁড়ে সাথে সাথে কানে গুজে দেয়। আফরার মতে মন যা বলে তাই শুনতে হয়। কে কি বলল, কে কি ভাবলো, সেসব দেখে কি হবে? নিজের মন শান্তি তো দুনিয়ার সব সুন্দর। পবিত্রতার রূপ ফুলের সাথে যেন আরেক ফুলের সন্ধি হয়ে যায়। নয়নতারা, পর্তলিকা, রঙ্গন, রাধাচূড়া আরও অনেক প্রজাতির 12 মাসি ফুল চোখে পড়ে আফরার। হুট করে আফরার মনে হয়, যার অফিসে এত সুন্দর ফুলের বিচরণ, সে কি করে এতটা নির্দয় হতে পারে? আবার ভাবে, সে তো রীতিমতো ফুলের সাথে সন্ধি করেও নিয়েছে, তাই বলে কি সে নির্দয় নয়? চোখ বুজে শ্বাস নেয় আফরা। বর্তমানে এসব সে ভাবতে চায় না। দম বন্ধকর পরিস্থিতিতে আর কত? ফুলের নান্দনিকতায় আবার চোখ জোড়ায় আফরার। সূর্যের তাপকে যেন কাবু করে দিল, সাথে এনে দিল প্রচণ্ড রকম প্রশান্তি। আফরা আরও কিছুক্ষণ থেকে অফিসের ভেতর ঢুকে পড়ে। ওপর থেকে রহস্যময়ীর আরেকটা রূপ দেখে বাকরুদ্ধ আদিল। অনেকদিন পর বদ্ধ রুমে জানালা খুলে সূর্যের তেজি রূপ দেখছিল সে। আফরাকে গেটে দেখে অনিচ্ছা সত্ত্বেও তাকিয়েছিল। কোনো রকম ভালো লাগা, আকর্ষণ নয়, জাস্ট কৌতূহল। কৌতূহল ছাড়া কিছু খুঁজে পাচ্ছে না সে। এই মেয়ে নিজেকে এমনভাবে প্রকাশ করেছে যে কৌতূহল না চাইতেও এসে যায়। তবে আজ আবার এই মেয়ের আগমনের কারণ খুঁজে পেল না। ভয় ডর নেই নাকি? নিজ আসনে বসে আগে থেকে লক করা দরজাটা খুলে রাখল। স্বাগতম জানানো যাক। আজও কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়নি আফরার। সরাসরি আদিলের কেবিনের দিকে চলে এসছে। না কেউ না করেছে, না কেউ কোনো রকম প্রশ্ন করেছে। কেবিনের দরজা আগে থেকে খোলা দেখে আফরা আর নক করে না, বরং ঢুকে দরজা বন্ধ করে দেয়। আফরার উপস্থিতি টের পেয়ে আদিল বিতৃষ্ণা কণ্ঠে বলল, ভদ্রতা আজও শিখে মিস আফরা, অনুমতি নিতে হয়, জানেন নিশ্চয়ই। অভদ্রের কাছে এসে ভদ্রতা জাহির করা মানে উলু বনে মুক্ত ছড়ানো। কথাটা বলে আদিলের সামনে বরাবর চেয়ার টেনে বসে পড়ে আফরা। এমন উত্তরই হয়তো আদিল আশা করেছিল, তাই তো তার মুখে হাসি দেখা যায়। কানে গোজা ফুলগুলোর ওপর হাত ছুঁয়ে আফরা আদিলকে উদ্দেশ্য করে বলল, দেখুন তো আমাকে কেমন লাগছে। আদিল তাকালো না পর্যন্ত। আফরা কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করলো, তবে না পেয়ে তার মধ্যে কোনো রকম অপমান, ইতস্তত, অস্বস্তি বোধের দেখা মিলল না। বরং হাসি চওড়া করে আদিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি মিস্টার আদিল। আমার আপনাকে দেখা ছাড়া অনেক কাজ পড়ে আছে, সো প্লিজ। এই মুহূর্তে আর কোনো কাজ নেই, আমাকে দেখুন। এবার আদিল তাকালো। এ মেয়ে নাছোড় বান্দা। এক পলক তাকিয়ে নজর ঘুরিয়ে বলল, কানে গোছে ফুলটা সুন্দর, আপনি নয়। ফুলটা সুন্দর কারণ সে যার শরীরে স্থান পেয়েছে সে সুন্দর। বলে না, ফুল হাতে না গাছে শোভা পায়। আমার মতে কি জানেন, ফুল গাছের পর নারীর খোপায় শোভা পায়। তা দেখে যদি পুরুষ মুগ্ধ হয়, প্রশংসা করে, পবিত্র ফুলটাও তখন নারীর সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কথাটা বলে আফরা মুচকি হাসে। আদিল অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের মেয়েটির দিকে। আজ এমন শান্ত কেন? কি সুন্দর কথা বলছে। চোখ ঘুরায় আদিল। প্রসঙ্গ টেনে বলে ওঠে, বিনা অনুমতিতে ফুল ছিঁড়ে কানে তো গুছেছেন, তবে ফুলের নাম জানেন? আমার কাছে নাম নয়, সৌন্দর্যটাই বড় হয়েছে। এই যেমন ধরুন, আপনার তো অনেক নামটা আগে তো আসেনি। যখনই আপনার অ্যাটিটিউড আমার মনে ধরেছে তখনই তো ঘায়েল হলাম। আপনার মনে হচ্ছে না আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বকেটেদের দেখে প্লেগার্ল মেয়েরা যেমন পাল্টা ফ্লার্ট করে, তার থেকে লেম ফ্লার্ট করছেন? বাংলাদেশে আর কিছু আছে কি না আছে, বাঙালিদের এই এক রুখা আবেগ ঠিকই আছে। মেয়েদের ভালো ছেলে রেখে বকাটের সিগারেট খোরদেরই পছন্দ হয়। ছ্যাঁকা খেয়ে দোষ দেয় পুরো পুরুষ জাতির। আবার পুরুষ মানুষের পছন্দ হয় প্লে গার্ল টাইপ মেয়েদের। একদম জান প্রাণ লাগিয়ে ভালোবাসে তারা। ছ্যাঁকা খেয়ে গাঁজাখোর হয়ে দোষ দেয় পুরো মেয়ে জাতির। অথচ আনাচে কানাচে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা সত্যিকারের ভালোবাসার জন্য ছটপট করে। আদিল হাসলো। মেয়েটা আজ প্ল্যান করে এসছে, তাকে পটাতে চাইছে। তবে মেয়েটা হয়তো বুঝতে পারছে না তার এসব কথায় কোনো প্রাণ খুঁজে পাচ্ছে না সে। আফরা আবার বলল, এই যে আমি সত্যিকারের ভালোবাসার কথা জানান দিচ্ছি, আপনার পছন্দ হচ্ছে না। আদিল প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে। নাছরবান্দা আফরা যেন আজ পণ করেই এসেছে। এমতা অবস্থায় আদিল কিছুটা চেঁচিয়েই বলে ওঠে, আপনি বেশি কথা বলছেন, এবার আসতে পারেন। আমার এখন যেতে ইচ্ছে করছে না। যাই হোক, বলুন তো এটা কি ফুল?
আফরা চাইছে সন্ধে পর্যন্ত আদিলের সাথে থাকার। এমনি এমনি তো আসেনি, বিশদ এক উদ্দেশ্য নিয়েই ঢুকেছে অফিসে। অপরদিকে আদিল ঘড়ি দেখছে বারবার। মেয়েটার উদ্দেশ্য না জানা পর্যন্ত সে কিছুই করতে পারবে না, জানাটা জরুরি। তাই আফরার সাথে তাল মিলিয়ে বলল, যুক্তরাষ্ট্র ও জাপানে ফুল লিসেন্থিয়াস নামে পরিচিত। সৌরভহীন হলেও সৌন্দর্যের দিক থেকে এটি কোনো অংশেই গোলাপের চেয়ে কম নয়। ফুলের সৌরভে পোকামাকড় সহ রোগ জীবাণু বিস্তারের ঝুঁকি থাকে, এবং কি ফুলদানিতে ফুলের স্থায়িত্ব কতদিন সেটিও পুষ্পপ্রেমীদের কাছে জরুরি। এক্ষেত্রে ফুলের স্থায়িত্ব অন্যান্য ফুলের থেকে দীর্ঘ। এই ফুলের বীজ তৈরি করা প্রায় অসম্ভব। তবে লিসেন্থিয়াস ফুল চাষের এই সীমাবদ্ধতা অতিক্রম করেছে বাংলাদেশে। একেবারে দেশি আবহাওয়ায় দীর্ঘ শ্রম ব্যয় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে পরিমিত আলো, তাপ ও পানি সরবরাহ করে সম্প্রতি সম্ভব হচ্ছে লিসেন্থিয়াস ফুলের চাষ। বাংলাদেশে এই ফুলটাকে গোলাপ ফুলের উন্নত জাত হিসেবে পরিচিত করিয়েছে। রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকের নায়িকা নন্দিনী নামের নামকরণ করা নান্দনিক ফুলটি এখন আপনার গানের শোভা পাচ্ছে মিস আফরা ইবনাথ। আশা করছি সব তথ্য আপনার জানা হয়েছে, আর কোনো প্রশ্ন আশা করছি না। খানিক মুহূর্ত আফরা আদিলের দিকে তাকিয়ে কানে গোজা ফুলটা হাতে তুলে নেয়। শান্ত দৃষ্টি ফেলে একটা একটা করে পাপড়িগুলো ছিঁড়ে ফেলে। চোখে যেন অসম্ভব রাগ প্রকাশ পায়। আদিল ভ্রুকুচকে আফরার কাণ্ড দেখে। প্রিয় ফুলটাকে এমন দুমড়ে মুচড়ে যেতে দেখেও তার খারাপ লাগে না, বরং আরেকটা কৌতূহল তাকে ঘিরে ধরে। মেয়েটার কি গোলাপ পছন্দ না? এর মধ্যেই গম্ভীর কণ্ঠে আফরা বলে ওঠে, আই হেট দিস ফ্লাওয়ার। বাট আই লাভ দিস ফ্লাওয়ার মিস আফরা। আপনার সাহস কি করে হলো আমার সামনে বসে আমার বাগানের আমার পছন্দের ফুল ছিঁড়ে ফেলার? রাগ নিভে যায় আফরার। এই যে সামনের মানুষটা হাইপার হচ্ছে, তার শান্তি লাগছে, আনন্দ লাগছে। আপনার কষ্ট হচ্ছে মিস্টার আদিল, তবে আমার কেন শান্তি লাগছে? আচ্ছা, আমার একটা নাম দিন তো, আপনার পছন্দের ফুলের নাম। আদিলের দৃষ্টি শান্ত। সে কখন হাইপার হলো তার কষ্ট হয়, সে তো টের পায় না। আফরাকে ভুল প্রমাণ করতে বলে ওঠে, কষ্ট আদিল মাহমুদের সাথে হেরে যায়। আদিল মাহমুদ নামটাতেই ভয়, কষ্ট ভয় পেয়ে পালিয়ে যায়। সাদা প্যাকেটের রহস্য কি মিস্টার আদিল মাহমুদ? কোথায় সে ভাবালিশ মুখশ্রী? আদিলের চোখে মুখে ভয় দেখতে পাচ্ছে আফরা। উঠে দাঁড়ায় সে, তার সময় হয়ে এসছে। হাসতে হাসতে বেরিয়ে যায় কেবিন থেকে। আদিল থম মেরে বসে রয়। মেয়েটাকে সুযোগ দিয়ে সে কি নিজের বিপদ নিজেই ডেকে আনছে? উদ্দেশ্য জেনে কি হবে? মানুষটাই যদি না থাকে তাহলে তার উদ্দেশ্য কি করে আদিল মাহমুদের জীবন পরিবর্তন ঘটাবে? শব্দ করে হাসতে থাকে আদিল। এই হাসির কারণ কারো শেষ নিঃশ্বাস, কারো ছটফটানি, কারো রক্ত। চোখ জোড়ানোর মতো মুহূর্ত। রাত 10টার মতো বাজে, বেশ রাত। বাড়ি ফিরেনি আফরা। সেই কখন থেকে বাইরে দৃষ্টি ফেলে দরজায় বসে আছে মীরা। ফোনটাও তুলছে না। দুশ্চিন্তায় প্রকৃতির জোরালো হাওয়াতেও ঘামছে সে। এরকম রাত আফরা কোনো দিনই করেনি। দুশ্চিন্তা হওয়ারই কথা। আদিল মাহমুদ আবার কিছু করেনি তো? মীরা দরজায় তালা দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লো আবার। উদ্দেশ্য নাদিয়ার কাছে যাওয়া। মেয়েটায় তাকে সাহায্য করতে পারবে। প্রকৃতির উত্তাল হাওয়ায় বাইক চালানোতে হিমশিম খেতে হয় মীরাকে, তবে সে থেমে থাকে না, বরং সর্বোচ্চ স্পিডে আহমেদ বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়িটা দেখেই তার চোখ যেন জ্বলে ওঠে। আগুনের স্ফুলিঙ্গগুলো যেন চোখের মনিতেই নেচে ওঠে। খুব তাড়াতাড়ি স্বাভাবিক করে নেয় নিজেকে। চেয়ারে বসে থাকা দারোয়ান তাকে দেখেই দাঁড়িয়ে গেছে। এগিয়ে এসে কিছু জিজ্ঞেস করার আগেই মীরা বলল, নাদিয়াকে ডাকুন তো, ফোন করছি ধরছে না, একটু তাড়াতাড়ি করুন। দারোয়ানও আর কিছু বলে না, ভেতরে চলে যায়। মীরা বাইরে দাঁড়িয়ে আফরার ফোনে লাগাতার ফোন দিতে থাকে। রিং বেজে কেটে যায়, কেউ ওঠায় না। মদ খেয়ে উল্লাস করছিল নাদিয়া। এই সময়টায় সে নিজের মতো একা কাটায়। দরজায় টোকা পড়ায় চরম বিরক্ত হয় সে। বিশ্রী ভাষায় দুটো গালিয়ে দেয়। দরজার ওপাশে দাঁড়ানো কাজের মেয়েটা গালি শুনেও দরজা ধাক্কাতে থাকে। এ আর নতুন কি? এ বাড়িতে জবে থেকে কাজ করছে, প্রতিদিন তাকে এমন গালিগালাজ শুনতে হয়। প্রথম কয়েকদিন কষ্ট হতো, কাঁদতো, তবে এখন আর ইমোশন কাজ করে না। পেট চালাতে পারছে, এটাই অনেক। দরজা খুলছে না বলে এবার মেয়েটা চেঁচিয়ে বলল, আপা, নিচে একজন মেয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে খুঁজছে, শুনছেন? দরজা খুলে যায়। নাদিয়া কাজের মেয়েটাকে কিছু না বলেই পা চালিয়ে নিচে চলে যায়। তার মন বলছে আফরা বা মীরার মধ্যে কেউ এসছে, আর সে যা আশঙ্কা করছে তা নয় তো। কেমন যেন কেঁপে ওঠে নাদিয়া। এমন হলে ধ্বংস বুঝি কেউ আটকাতে পারবে না। গেট পেরিয়ে যেতেই মীরাকে অস্থির চিত্তে পায়চারি করতে দেখে যা বোঝার বুঝে যায় নাদিয়া। চেঁচিয়ে বলে ওঠে,
বাইক চালাও মীরা, ফার্স্ট। মীরা আর কথা বাড়ায় না, বাইক স্টার্ট দিতেই উঠে বসে নাদিয়া। চোখের পলকেই যেন বাইকটা হাওয়া হয়ে যায়। দারোয়ান কিছুক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকে ও হুট করে কি যেন মনে হতেই পকেটে থাকা বাটন ফোনটা বের করে কিছু একটা লিখে সেন্ড করে দেয়। তার কাজ আপাতত এটাই। বাইক থামে আদিলের অফিসে। চারপাশ অন্ধকার, কেমন একটা ভুতুড়ে পরিবেশ। অবাক করার ব্যাপার হলেও অফিসে কোনো গার্ড নেই। গেট পাসওয়ার্ড ছাড়া খুলবে না, মানে আদিল অফিসে নেই। নাদিয়া হিসেব কষে, ভাইকে ফোন দেয়, তবে তাকে নিরাশ করে ওপাশে মেইলি কণ্ঠ ভেসে আসে বন্ধ। চিন্তায় চুল খামচে ধরে সে। মীরা উন্মাদের মতো বলে ওঠে, যেতে হবে আমায় নাদিয়া, তুমি বাড়ি চলে যাও, পেছনে এসো না। বলেই বাইক ছোটায়। রাগে চিৎকার করে ওঠে নাদিয়া। এত রাতে মেয়েটা তাকে একা রেখে গেল কিভাবে? এর শোধ পরে তুলবে, আগে আফরাকে খুঁজে বের করতে হবে। সে চাইছে না খেলাটা মাঝপথে থেমে যাক। এত এত খেলোয়াড়দের হুটহাট আত্মচিৎকার দেখতে তার মজাই লাগে। অনেকদিন পর আবার সেই নাম্বারে ফোন দেয় নাদিয়া। ফোন রিসিভ হবে জেনেও ধৈর্য রাখতে পারে না, চেঁচিয়ে উঠে সে। পিক আপ দ্য কল। অপর পাশের মানুষটা মনে হয় রিসিভ করেই কথাটা শুনতে পায়, হেসে ওঠে। ইহালি করে বলে, খুব মিস করছো বুঝি? নিজেকে ফানিম্যান হিসেবে তুলে ধরো না, আপাতত আমার কাছে আপাত মস্তক পুরোটাই আমার চেনা। হাসির শব্দ শুনতে পায় নাদিয়া। নিজের কথায় নিজেই লজ্জা পায়। আপাত মস্তক পুরোটা সে সত্যিই চিনে। সম্ভব? লোকটি বলল, আমাকে চেনা বড় কঠিন, আমি দুর্লভ। অন্ধকারের রহস্য খুঁজে বের করা মানেই অন্ধকারে হারিয়ে যাওয়া। তুমি কি আধার পছন্দ করছো নাকি? সেখানে কিন্তু মদ পাবে না। আমার ড্রিঙ্কস করা নিয়ে কথা বলবে না, আউট কথা বাদ। আফরা মিসিং, খুঁজে বের করো। আফরা মিসিং তো আমি কি করব? আমার কিছু হয় সে? রাগে কাঁপছে নাদিয়া। এই হিয়ালি তার একদম পছন্দ হচ্ছে না। এই লোকটা কি বুঝতে পারছে না? আফরার কিছু হলে পুরো খেলাটাই পাল্টে যাবে। চিৎকার করে বলল, আর ইউ ম্যাড? তুমি বুঝতে পারছো না বিষয়টা? আফরার কিছু হলে তুমি টিকতে পারবে? রিল্যাক্স, এগিয়ে এসো। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। নাদিয়ার ঠোঁটের কোণে হাসি ফোটে। ফোনটা পকেটে ঢুকিয়ে এক দৌড়ে কৃষ্ণচূড়া গাছের নিচে চলে যায়। হুডি পরিহিত অবয়ব দেখে এগিয়ে যায় সে। কোনো রকম শব্দ ব্যয় না করে বাইকে বসে পড়ে। বাইক ছুটতে শুরু করে, তবে কথা হয় না। পিনপত নিরাপত্তা বিরাজ করে। নাদিয়া জানে না কোথায় যাচ্ছে তারা, তবে এটা নিশ্চিত যে আফরাকে ঠিক পেয়ে যাবে। আলো আধারি ঘর, মাঝখানটায় একটা চেয়ার রাখা, তাছাড়া এই ঘরে আর কিছু দেখা যাচ্ছে না। চেয়ারের ওপর কেউ বসে আছে, ঠিক বসে আছে না, তাকে তো বেঁধে রাখা হয়েছে। সেই ব্যক্তি এখন অবচেতন অবস্থায় পড়ে আছে অচেনা জায়গাটায়। ঘরটা নিস্তব্ধ নয়, কেমন খটখট শব্দ হচ্ছে। মনে হয় কেউ লোহা জাতীয় কিছুতে বারবার বাড়ি দিচ্ছে, হয়তো কোনো কিছু মেরামত করছে। ঘরে জ্বলে থাকা লাল বাতিটার কিরণে সে বাড়ি খাচ্ছে সদ্য শান দেওয়া চাপাটির ওপর। কিরণগুলো কারো চোখে আনন্দ সৃষ্টিও করছে। মনে হচ্ছে তার আনন্দে চাপাটিটাও আনন্দ পাচ্ছে। তার মতো চাপাটিটাও কারো রক্ত ছুঁয়ে দেওয়ার জন্য ছটফট করছে, অপেক্ষা শুধু জ্ঞান ফেরার। সময় পেরিয়ে যায় কয়েক মিনিট। লোকটি পিটপিট করে চোখ খুলে। মস্তিষ্কের নিউরন যখন আপন ভূমিকায় জেগে ওঠে, চমকে ওঠে সে। দাঁড়াতে চায়, পারে না। নিজেকে বাধা অবস্থায় দেখে চেঁচিয়ে ওঠে, কে আছো? কে নিয়ে এসেছো আমাকে? শুনতে পাচ্ছ কেউ? উত্তর ফিরে আসে না। অপেক্ষা করে সে। হুট করে গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইন্সপেক্টর আতিকুর যে, কেমন লাগছে নিজেকে এমন দেখে? ভীষণভাবে চমকায় আতিকুর। থানা থেকে আগে বের হয়েছিল আফরার কাছে যাবে বলে। অর্ধেক পথ তো এসেই পড়েছিল, তবে হুট করে এক বাইক এসে সামনে দাঁড়ালো। সে নেমে শাসাতেই যাচ্ছিল, তবে হয়ে ওঠেনি। পেছন থেকে কিছু একটা স্প্রে করতেই অজ্ঞান হয়ে ঢলে পড়ে জমিনে। বর্তমানে নিজেকে এমন অপরিচিত জায়গায় বাধা অবস্থায় দেখে চতুর মস্তিষ্কের আতিকুর নিজের বিপদ বুঝেই ফেলেছে। তবে কণ্ঠটা চেনা চেনা লাগছে কেন? কিছু বলার সুযোগ তার হয়ে ওঠে না। তার আগেই মুখ বেঁধে দেওয়া হয় তার। অজ্ঞাত মুখোশধারী ব্যক্তিটি নিজের উল্লাস প্রকাশ করতেই হো হো করে হেসে ওঠে। হাসার সময় এতটা দীর্ঘ হয় যে আতিকুরের কান গরম হয়ে আসে, মাথা ধপ করে জ্বলে ওঠে। এ কেমন সর্বনাশা হাসি, এ কেমন উল্লাস! হাসি থামে। এগিয়ে আসে অজ্ঞাত লোকটি। নিজের হাতে থাকা চাপাটিটা আতিকুরকে দেখিয়ে বলে ওঠে, দেখেছিস এটা? এই চাপাটি দিয়ে তোর শরীর আমি একটু একটু করে কাটবো। বিশ্বাস কর, একটুও কষ্ট হবে না।
রক্ত দেখে আমার আনন্দ হবে, আকাশ ছোঁয়া আনন্দ। কথাটা শেষ করেই লোকটি চাপাটি চালিয়ে দেয় আতিকুরের হাতে। এক কোপেই বাম হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। গগন শুনিয়ে চিৎকার করার কথা থাকলেও আতিকুট্টু শব্দ পর্যন্ত করতে পারে না। চোখ বেয়ে তপ্ত জলগুলো অবিরাম পড়তে থাকে। চোখে মুখে বাঁচার আকুতি ছেড়ে দেওয়ার অনুরোধ। তবে অজ্ঞাত সেই মুখোশধারীর কি সেই আকুতি দেখার সময় বা ইচ্ছে আছে? সে তো রক্ত দেখে উন্মাদনায় হারিয়ে গেছে। বাম হাত থেকে নজর ঘুরিয়ে লোকটি ডান হাতের দিকে তাকায়। চোখ তার জ্বলে ওঠে। এই ডান হাত ছিল বলেই তো অকারণে অন্যের ওপর জুলুম করতে পেরেছে। তবে একটু পর কি করবে? হিসিয়ে বলল, এই হাত দিয়েই তো অসহায় মানুষের উপর প্রহার করিস, এই হাত দিয়েই তো অসহায় মেয়ের সম্ভ্রমে হাত দিস, এই হাত দিয়েই তো মেয়েদের অনিচ্ছা সত্ত্বেও জোর করে কাছে টেনে নিস, ভোগের সামগ্রী বানিয়ে রাখিস। আজ এই হাত তোর পাপের প্রায়শ্চিত্ত করবে। চেয়ারের হাতলে বেছানো হাতের আঙ্গুলে চাপাটিটা চেপে ধরে। ছটফট করে আতিকুর। দাপাতে চায় পা, কিন্তু পা দুটো যে বাঁধা। আজ যেন মুখোশধারী লোকটা নিজের ভেতরে সকল হিংস্রতা ঢেলে দিচ্ছে আতিকুরের মাঝে। হাতে 4টে আঙ্গুলে হাত থেকে আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি খায়। ফ্লোর রক্তে ভেসে যায়। মুখোশধারী এবার চাপাটি চালিয়ে দেয় হাতের উপরাংশে। একটু একটু করে আলাদা করে হাতের অংশগুলো। এত ব্যথা হয়তো আতিকুর সহ্য করতে পারেনি, আবার অজ্ঞান হয়ে যায়। বিরক্তিতে মুখ চোখ কুঁচকে নেয় মুখোশধারী। চর শব্দ করে বাম হাতের কাটা অংশটা হাতে তুলে নেয়। জ্ঞান ফিরলে আবার তার হিংস্রতা শুরু করবে। তার আগে এই হাতটাকে কুচি কুচি করা যাক। সময় নিয়ে হাতটাকে এক একটা মাংসের টুকরো বানায়। হাড্ডিগুলো সাইডে রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনিমেষ। আর ধৈর্য ধরতে পারে না সে। ধপ ধপ পা ফেলে বাইরে চলে যায়। ফিরে আসে এক বোতল পানি নিয়ে। মুখের ওপর পুরোটা ঢেলে দেয়। নিভু নিভু চোখ খুলে আতিকুর। মুখোশধারী বুঝতে পারে দুর্বল চিত্তের লোকটা একটু পর আবার অজ্ঞান হয়ে যাবে। তাই মনের স্বাদ মেটাতে বলল, চিন্তা নেই, মেয়েকে খুব ভালোবাসিস তো। পুরুষ মানুষ খারাপ হোক, বাবা হিসেবে যেন সে পারফেক্ট। তোকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না, আমার বাবাও না আমাকে খুব ভালোবাসতো, একদম প্রাণ ছিলাম তার। তবু দেখ তার প্রাণটা কত কষ্ট পেয়েছে। তবে তোর মেয়ের কোনো ক্ষতি আমি করব না, ক্ষতি যেন না হয় তাই দেখব। এখন রিল্যাক্স মুডে পরপারে চলে যা তো। তুই মরার পর তোর শরীরটা আমি কুচি কুচি করে কাটবো, কেউ চিনতেই পারবে না। হো হো করে হেসে চাপাটিটা গলায় চালিয়ে দেয়। নিভে যাওয়ার শরীরটা কিছুক্ষণ ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুখোশধারী চোখ মেলে পুরো দৃশ্যটা অন্তরে ধারণ করে। এতটা তৃপ্তি সে কয়েক বছরে পায়নি। এরপর আস্তে আস্তে শরীরটা মাংসের আস্তরণে পরিণত হয়। মাংসগুলো বিক্রি করলে হয়তো অনেক টাকার মালিক হয়ে যেত। আইডিয়াটা খারাপ না। ভাবতে ভাবতে হাসে সে। আজ তার জীবনের সবচেয়ে আনন্দময় সময় রাত। মনের বাসনাগুলো এভাবেই পূর্ণতা পাক। রক্তের ঘ্রাণ যে নেশা ধরায়, এই নেশা সহজে কাটে না। নিস্তব্ধ পরিবেশ, অন্ধকার আচ্ছন্ন অন্তরিক্ষ। আজ তারকারাজিও মেঘের আড়ালে লুকিয়ে আছে। মেঘেদের রাজত্ব চলছে পুরো আকাশ জুড়ে, যার প্রভাবে ধরণী আজ গুমোট। অমাবস্যা নাকি? চারিদিকে এমন রহস্য রহস্য কেন? মনে হচ্ছে কেউ নিবিড় চোখে পরখ করছে। আদিল ফোনের ফ্ল্যাশ লাইট নিভিয়ে দিল। সন্ধানী চোখে এদিক ওদিক পরখ করে জুতোটা খুলে দুপা এগিয়ে আসলো। কিছু দূর কারো অবয়ব টের পাচ্ছে সে। ভয় চিন্তা কোনোটাই হচ্ছে না। এমন ভয়ের দিন সে কবেই পার করে এসেছে। তবে তার সন্দেহ হচ্ছে কালকের মতো আজকেও আবার মেয়েটি কৌতূহল মেটাতে চলে আসেনি তো। আজ তো আবার অফিসে এসেও নিজের উদ্দেশ্যের খানিক বুঝিয়ে দিয়ে গেছে। এমন হলে আজ মেয়েটি বাঁচবে না, সে হলপ করে বলতে পারে। অবয়ব যখন আস্তে আস্তে তার নিকটবর্তী হয়, হাত বাড়িয়ে গলা চেপে ধরল আদিল। মেয়েলি কুকানোর শব্দ। আদিল হেসে ওঠে। তার সন্দেহটাই তাহলে ঠিক হলো। মনের মাঝে উল্লাস ভেসে যায়। অন্ধকারের মাঝে মেয়েটির কান বরাবর মুখ এনে বলে ওঠে, আজ তৃপ্তি নিয়ে আহার করব। টের পায় মেয়েটি থরথর করে কাঁপছে। কিছুটা অবাক হয় সে। তার জানা মতে আফরা ইবনাথ মেয়েটা তার যোগ্য প্রতিপক্ষ, কিন্তু সে ভুল। অন্য মেয়েদের মতো সেও ভীত, দুর্বল, পুরুষের পায়ের তলায় থাকা যোগ্য। গলা ছেড়ে সামনের দিকে ধাক্কা দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার সাহসের তারিফ করতে গিয়েও করতে পারলাম না। তবে আজ আদিল মাহমুদের থেকে আপনার মুক্তি নেই। আদিল মাহমুদ দুর্বল সবল দেখে না, যাকে মনে ধরে তাকে জীবনের মায়া ত্যাগ করতে বাধ্য করে। গলাটা তাহলে বেঁচে নেই। ধপ করে পড়ার শব্দ। আদিল দুপা পিছিয়ে যায়। তড়িঘড়ি করে ফোনের লাইট জ্বালিয়ে দেয়।
বিস্ময় ঘিরে ধরে তাকে। কিভাবে কি?